বলা হয় যারা দেশের জন্য লড়াই করে তারা দুনিয়ার নজর থেকে দূরে থাকে, কিন্তু তাদের বোঝা, তাদের সিদ্ধান্ত এবং তাদের লড়াই দুনিয়ার চেয়ে অনেক বড় হয়। আসল হিরো তারা নয় যারা পর্দায় দেখা যায়, বরং তারা হয় যাদের জয় এবং মৃত্যু উভয়ই গুপ্ত থাকে। আজকের গল্প এমনই একজন শ্যাডো ওয়ারিয়রের, এমন একজন ধুরন্ধরের যে নিজের নামে নয়, নিজের কামে পরিচিত। যখন ষড়যন্ত্র গভীর হয়, যখন শত্রু নিজের রূপ বদলে ফেলে, যখন ভরসা সবথেকে বড় হাতিয়ার এবং সবথেকে বড় বিপদও হয়ে দাঁড়ায়, তখন একটাই মিশন বাকি থাকে, দেশকে বাঁচানো যে কোনো মূল্যে। তো বন্ধুরা, শুরু হতে চলেছে এমন এক গল্প যেখানে লয়্যালটির পরীক্ষা হবে, স্যাক্রিফাইসের সীমা ছাড়িয়ে যাবে এবং মানবিক আবেগ যুদ্ধের কোলাহলে কোথাও হারিয়ে যাবে। এটি ধুরন্ধরের দুনিয়া, যেখানে জয়ও নিস্তব্ধতায় আসে আর হারও। তো ভিডিও শুরু করা যাক, তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে মুভি এবং ওয়েব সিরিজের লেটেস্ট এক্সপ্লানেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সিনেমার শুরু হয় কান্দাহার হাইজ্যাক থেকে, যেখানে কিছু জঙ্গি আমাদের ভারতের বিমানকে কান্দাহারে হাইজ্যাক করেছিল। তখনই আমরা অজয় সানিয়ালকে দেখি, যিনি সেই টেরোরিস্টদের সাথে নেগোশিয়েট করতে যান। যখন সেই জঙ্গিদের সাথে কথা বলা হয়, তারা কিছু দাবি রাখে, যেমন 3 জন জঙ্গিকে জেল থেকে মুক্তি দিতে হবে এবং তাদের প্রচুর টাকাও চায়, যার জন্য ভারত সরকার রাজি হয়ে যায়। কিন্তু এটি দেখে অজয় সানিয়ালের একদমই ভালো লাগেনি। অনেকের মতে কমান্ডো পাঠিয়ে তাদের ওপর হামলা করা উচিত ছিল, কিন্তু সেই প্লেনে 160 জন যাত্রী ছিলেন যাদের জীবনের ঝুঁকি হতে পারত, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এই লোকেদের মোকাবিলা করার জন্য অজয় একটি খুব ভালো পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার নাম অজয় রেখেছেন ধুরন্ধর। ধুরন্ধর এমন একটি প্রজেক্ট যা অনেক বছর পর্যন্ত চলতে পারে, কিন্তু এতে সুবিধা এই হবে যে পাকিস্তান থেকে যা কিছুই গতিবিধি বা অ্যাক্টিভিটি হবে, সেই সব খবর আমরা আগে থেকেই পেয়ে যাব এবং ভবিষ্যতে ভারতে আর কোনো হামলা হতে পারবে না। কিন্তু সরকার এটি রিজেক্ট করে দেয়। এটি দেখে অজয়ের একদমই ভালো লাগেনি, কারণ এটি ছিল তার ড্রিম প্রজেক্ট। এরপর সিন শিফট হয় 2001 সালের দিকে, যেখানে আমরা দেখি যে 2001 সালে পার্লামেন্টে একটি খুব বড় হামলা হয়, যাতে অনেক মানুষ মারা গিয়েছিলেন। এটি দেখে অজয় সানিয়াল আর চুপ থাকতে পারলেন না এবং তিনি আবারও ধুরন্ধর প্রজেক্টের প্রস্তাব রাখেন। সরকার সম্প্রতি লক্ষ্য করেছে যে হামলা বেড়েই চলেছে এবং যদি এমনটাই চলতে থাকে তবে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন তারা অজয়ের কথায় গুরুত্ব দেয় এবং ধুরন্ধর প্রজেক্টটি ভালো করে বোঝে। অজয় ধুরন্ধর প্ল্যানটি অনেক আগে থেকেই বানিয়ে রেখেছিলেন, যার ফলে এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। যদিও এতে অনেক ঝুঁকি ছিল, তবে এটি অনেক বছর ধরে চলার মতো ছিল। এরপর আমরা হামজা নামের একজনকে দেখতে পাই এবং জানতে পারি যে ধুরন্ধরের জন্য অজয় হামজাকেই সিলেক্ট করেছেন। এখন হামজাকে পাকিস্তানে পাঠাতে হতো, কিন্তু এই সব কিছু প্ল্যানিং অনুযায়ী করতে হতো, নতুবা হামজা যে কোনো সময় ধরা পড়ে যেতে পারত। তাই তাকে আফগানিস্তানের রাস্তা দিয়ে বালুচ সাজিয়ে পাঠানো হয়েছিল। অবশেষে আফগানিস্তানের রাস্তা দিয়ে হামজা পাকিস্তানের করাচিতে পৌঁছে যায়, যেখানে আমরা লায়ারি নামের একটি জায়গা দেখতে পাই। লায়ারিতে অনেক গ্যাং আছে এবং বলা হয় যে কোনো মানুষ যদি লায়ারি দখল করে নেয়, তার মানে সে পুরো করাচি দখল করে নিয়েছে। লায়ারিতে এমন একজন লোক আছে যার হোটেল আছে। সেই লোকটি আসলে অনেক বছর ধরে ভারতের একজন এজেন্ট। আমাদের হিরো অর্থাৎ হামজা সেই লোকটির সাথে দেখা করতে পৌঁছায়। হামজা সেই হোটেলের মালিক অর্থাৎ ওসমানের সাথে দেখা করে, যে ভারতের এজেন্ট, এবং ওসমান ভাই এখানে হামজাকে 1 বছরের জন্য নিজের হোটেলে কাজে লাগিয়ে দেন। ওসমান ভাই এখানে তাকে সব কথা বলতেন। তিনি জানান যে যখন তিনি প্রথম অপারেশন পেয়েছিলেন, সেটি 6 বছর পর পেয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত তিনি 6 বছর চা বিক্রি করেছিলেন। এখন ওসমান ভাই হামজাকে লায়ারির গ্যাং সম্পর্কে বলেন। তিনি বলেন যে লায়ারিতে গ্যাং সম্প্রদায়ের নামে বিভক্ত। তুই বালোচ, তাই তুই রহমান ডাকাতের গ্যাংয়ে সামিল হতে পারিস, কারণ রহমান ডাকাতের নাম রহমান বালোচ। লায়ারিতে আরও একটি গ্যাং আছে যা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু চালায়। কিন্তু হামজা বুঝতে পারছিল না যে রহমান ডাকাত এবং বাবু ডাকাত দুজনের নামের পেছনেই কেন ডাকাত আছে, অথচ তারা একসাথে নেই কেন। তখন ওসমান ভাই বলেন যে ব্যাপারটা হলো, লোকদের ধারণা বাবু ডাকাতের অবৈধ সন্তান হলো রহমান ডাকাত, আর যখন এই কথা রহমান ডাকাত জানতে পারল, তখন সে নিজের মাকে মেরে ফেলেছিল। এখান থেকেই তুই বুঝতে পারবি যে রহমান ডাকাত কতটা ভয়ঙ্কর লোক। তোকে রহমান ডাকাত ওরফে রহমান বালোচের গ্যাংয়ে সামিল হতে হবে এবং তোকে বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর গ্যাং থেকে বেঁচে থাকতে হবে। এখন কথা ছিল যে হামজা রহমান ডাকাতের গ্যাংয়ে সামিল হবে কিভাবে। তখন জানা যায় যে বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা রহমান ডাকাতের বড় ছেলের ওপর হামলা করতে চলেছে। আর যদি হামলার সময় হামজা তার বড় ছেলেকে বাঁচিয়ে নিতে পারে, তবে সে রহমান ডাকাতের গ্যাংয়ে সামিল হতে পারবে। এতে অনেক ঝুঁকি ছিল, কিন্তু হামজা রাজি হয়ে যায়। যখন রহমান ডাকাতের 2 ছেলে একটি বিয়ে বাড়িতে পৌঁছাল, সেখানে হঠাৎ করে তাদের ওপর হামলা হয়ে গেল। এই হামলা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা করিয়েছিল।
এরপর সুযোগ বুঝে হামজাও সেখানে পৌঁছে যায় এবং সেই 2 বাচ্চাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শেষে আমরা দেখি যে হামজা রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে পারেনি, তবে হামজা রহমানের ছোট ছেলেকে বাঁচিয়ে নিয়েছিল। বড় ছেলের কথা বললে হামজা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে বাঁচতে পারেনি। কিছুক্ষণ পর এখানে এন্ট্রি হয় রহমান ডাকাতের, যে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু নিজের ছেলের মৃত্যুর পর সে খুব বিষণ্ণ ছিল এবং চরম রাগেও ছিল। রহমান ডাকাতের ছোট ছেলে তাকে জানিয়ে দেয় যে হামজা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে রহমান তাকে 1 লাখ টাকা দিতে চায়, কিন্তু হামজা তা নিতে অস্বীকার করে। সে রহমানকে বলে যে আপনি বালুচ এবং আপনি বালুচ লোকেদের জন্য অনেক কিছু করেছেন। হামজা নিজের সম্পর্কেও বলে দেয় যে সেও একজন বালুচ এবং সে এখানে কিভাবে পৌঁছেছে। হামজা বলে যে তার পূর্ণ বিশ্বাস আছে যে একদিন তিনি বালুচ লোকেদের স্বাধীনতা এনে দেবেন, কারণ তিনি তাদের কাছে দেবতার মতো। কিন্তু রহমানের ভেতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে জানে যে এই হামলা বাবু ডাকাত এবং পাপ্পু আরশাদ করিয়েছে। সে আজই তাদের থেকে প্রতিশোধ নিতে চায়। তখনই এখানে এমএলএ চলে আসে, যার নাম জামিল। সে এখানে এসে রহমানের পায়ে পড়ে অনুরোধ করতে থাকে যেন এখন সে এমন কোনো পদক্ষেপ না নেয়, কারণ এতে ইলেকশনে খুব খারাপ প্রভাব পড়তে পারে। জামিল বলে যে ইলেকশন সামনে, একবার ইলেকশন জিতে গেলে সব ক্ষমতা আমাদের কাছে থাকবে, তারপর যা করার কেউ তোকে আটকাবে না। অন্যদিকে হামজা এখন রহমান ডাকাতের গ্যাংয়ে সামিল হয়ে গিয়েছিল। সে এই লোকেদের সাথে থাকতে শুরু করে এবং এখন তাদের কাজও সামলাতে থাকে। রহমানের তুতো ভাই উজাইর আছে, যার ওপর সে খুব ভরসা করে, আর উজাইর এখন হামজাকে বিশ্বাস করতে শুরু করেছে। আরও একজন লোক আছে যার নাম ডগা, যে অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ছেলের মৃত্যুর পর থেকে রহমান এখন বিষণ্ণ থাকতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল না যে ইলেকশনের জন্য অপেক্ষা করবে নাকি নিজের ছেলের প্রতিশোধ নিয়ে নেবে। সে এ বিষয়ে সবার মতামত নেয়, কিন্তু কিছু লোকের ধারণা ছিল ইলেকশনের পরেই প্রতিশোধ নেওয়া উচিত, কারণ ফান্ডিং আমরা ওখান থেকেই পাই। কিন্তু যখন হামজাকে জিজ্ঞাসা করা হয়, তখন হামজা বলে যে আমার এই ধারণা নেই। সে বলে যে লায়েরি 2টি ভাগে বিভক্ত, এবং এই অবস্থায় যদি আমরা বাবু ডাকাতকে মেরে ফেলি তবে সব জনতা আমাদের দিকে হয়ে যাবে এবং সব ভোটও আমাদের দিকেই আসবে। আর প্রতিশোধের কথা বললে প্রতিশোধ এত বেশি দিন পিছিয়ে দিতে নেই। তখন রহমান ডাকাত হামজার কথা মেনে নেয় এবং এখন তারা বাবু ডাকাতের লোকেদের খোঁজা শুরু করে দেয়। যেখানেই তাদের পাওয়া যায়, রহমান ডাকাতের লোকেরা তাদের নৃশংসভাবে মারছিল। অবশেষে হামজা ও উজাইর বাবু ডাকাতকে খুঁজে পায়, যাকে তারা তাড়া করে ধরে ফেলে। এরপর রহমান ডাকাত এখানে আসে এবং সে বাবু ডাকাতকে খুব ভয়ানক এক মৃত্যু দেয়। বাবু ডাকাত এখানে রহমানের কাছে প্রাণের ভিক্ষা চাইছিল, কিন্তু রহমান তাকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। তার কথা ছিল বাচ্চাকে মারা উচিত হয়নি। তো এইভাবে রহমান ডাকাত তার সিদ্ধান্ত নিয়েছিল। ইলেকশনের ওপরের কোনো প্রভাব পড়েনি, আর হামজা এখন তাদের আরও কাছের হয়ে উঠেছিল। গ্যাংয়ে যা কিছু হতো এখন হামজা সবকিছু জানতে পারছিল। সহজ কথায় তারা এখন হামজাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিল এবং উজাইর ও হামজা খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। এখন সেই সময়ও এসে যায় যখন ইলেকশন সম্পন্ন হয়ে গিয়েছিল এবং রেজাল্টও বেরিয়ে গিয়েছিল, যেখানে আমরা জানতে পারি যে জামিল 3 লক্ষ ভোটে জিতে গিয়েছে, যার ফলে এখানে আনন্দ উৎসব করা হচ্ছিল। কিছুক্ষণ পর এখানে রহমান ডাকাত আসে। তাকে দেখে জামিল বুঝতে পারে যে এই জয় সে রহমান ডাকাতের কারণেই পেয়েছে, কারণ পাবলিক রহমান ডাকাতকে খুব ভালোবাসে এবং তার সব কথা শোনে। এখানেই আমরা দেখি জামিলের মেয়ে আলিনাকে, যে ডাক্তারির পড়াশোনা করছে, এবং এখানেই হামজা আলিনাকে প্রথমবার দেখেছিল। কোথাও না কোথাও দুজনেই প্রথম দেখায় একে অপরকে পছন্দ করে ফেলেছিল। এখন এই জায়গাতেই রহমান ডাকাতের সাথে দেখা হয় খানানি ব্রাদার্সের, যারা খুব ধনী। তারা রহমান ডাকাতকে বলে যে আমরা জানি পুরো লায়েরই আপনার কবজায়, এবং আমরা যদি এখানে কোনো বিজনেস শুরু করি তবে এতে আপনারও অনেক লাভ হতে পারে। আমরা তো এটাও চাইছি যে আপনার একটি আলাদা পার্টি থাকুক, যাতে আপনার রাজনীতি সবসময় এইভাবে বজায় থাকে। এখন যেহেতু খানানি ব্রাদার্স খুব ধনী ছিল, তাই রহমান ডাকাতকে তাদের সাথে মিটিং করতেই হতো। তবে আপাতত আমাদের হিরো হামজাকে আলিনার সাথে দেখা করতে হতো, তাই সে একটি পার্টিতে যায় এবং সেখানে পুলিশ দিয়ে রেইড করিয়ে দেয়, যার ফলে আলিনাকে সেখান থেকে পালাতে হয় এবং হামজাকে তাকে লিফট দিতে হয়, কারণ হামজা তার গাড়িটি নষ্ট করে দিয়েছিল। কিন্তু এখন পুলিশ লোকেদের পেছনে পড়ে গিয়েছিল, তবে হামজা এখানে নিজের হিরোগিরি দেখায় এবং তাকে অনেক দূরে নিয়ে যায়। এই বাহানায় তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কোথাও না কোথাও তারা এখন একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। কিছুদিন পর রহমান ডাকাত খানানি ব্রাদার্সের সাথে দেখা করতে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর রহমান ডাকাতের সাথে দেখা হয় আইএসআই প্রধান মেজর ইকবালের, যে কোনোভাবেই ভারতকে শেষ করতে চায়। সে এখানে একটি খুব বড় ডিল নিয়ে এসেছিল। মেজর ইকবাল জানায় যে তার অনেক অস্ত্রের প্রয়োজন, বিনিময়ে সে মনের মতো টাকা পাবে, কিন্তু সেই অস্ত্রগুলোতে আমেরিকান বা রাশিয়ান ছাপ থাকতে হবে, যাতে কোনো সমস্যা হলে পাকিস্তানের লোক বিপদে না পড়ে।
মেজর ইকবাল খুব ভালো করে জানে যে কাজ শুধু রহমান ডাকাতই করতে পারবে, কারণ সে জানে রহমান ডাকাতের গ্যাং নকল অস্ত্র বানায়। আসল অস্ত্র তারা বালুচ লোকেদের কাছ থেকেই পেত। কিন্তু এই ডিল মেজর ইকবাল একা তাদের সাথে করতে পারত না, কারণ বালুচ এবং আইএসআইয়ের মধ্যে একদমই বনে না। প্রায় তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং তাদের নিজেদের লোক মারা যায়। তাই মেজর ইকবাল চায় যে রহমান ডাকাত বালুচ লোকেদের সাথে ডিল করুক, কারণ যদি রহমান ডাকাত তাদের কাছে অস্ত্রের দাবি করে তবে তারা নিজেদের প্রাণও সামনে নিয়ে আসবে। কিন্তু রহমান ডাকাত একদমই চায় না যে সে নিজের লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করুক, কারণ রহমান ডাকাত নিজেও বালুচ। কিন্তু এখানে রহমান ডাকাতের মনে এক লোভ চলে আসে, যদি তাকে করাচিতে রাজত্ব করতে হয় তবে নিজের লোকেদের ধোঁকা তো দিতেই হবে। অন্যদিকে এমএলএ জামিলের কাছে খবর পৌঁছে যায় যে রহমান ডাকাত নিজের নতুন পার্টি অ্যানাউন্স করতে চলেছে, এবং যদি এমনটা হয় তবে জামিলের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হতে পারে এবং তার কাছে কোনো পাওয়ারও থাকবে না। তাই জামিলকে কিছু একটা করতেই হতো। সে ঠিক করে নেয় যে যদি কোনো রাক্ষসকে মারতে হয় তবে আমাদের একজন দানবকে নিয়ে আসতে হবে। সেই দানবের নাম ছিল এসপি চৌধুরী আসলাম, যে 7 বছর ধরে সাসপেন্ডেড। তাকে 7 বছর আগে এমএলএ জামিল নিজেই সাসপেন্ড করিয়েছিলেন, আর এখন জামিলই তাকে রিজয়েন করাচ্ছেন। এসপি চৌধুরী আসলামের কথা বললে সে অত্যন্ত ক্রূর, ভয়ানক এবং বিপজ্জনক। সে কাউকে ভয় পায় না। অন্যদিকে আমরা দেখি রহমান ডাকাতকে যে বালুচিস্তানে পৌঁছে যায় শ্রীনির সাথে দেখা করতে, কারণ সে সেখানে অস্ত্রে ডিল করতে যাচ্ছিল। সে তাদের সাথে দেখা করে, তো সেখানে রহমান ডাকাতকে তারা খুব ভালোভাবে স্বাগত জানায়। যখন রহমান ডাকাত তাদের কাছে অস্ত্রের দাবি করে, তারা খুশি মনে অস্ত্র দিতে রাজি হয়ে যায়। এই সব অস্ত্র তারা জুম্মার আশেপাশে দেওয়ার কথা ছিল, আর মেজর ইকবালের লোকেরা ভারতে 3 অক্টোবরের আশেপাশে হামলা করার কথা ছিল। এখন এসপি চৌধুরী আসলাম জামিলের কাছে আসে। সে তাকে বলে যে আপনি আমাকে যে কাজ দিয়েছেন আমি সেই কাজ করতে পারবো না, কারণ আপনি আমাকে পুরো লায়ারি সাফ করে ক্লিন বানানোর কাজ দিয়েছেন। কিন্তু এটি সম্ভব নয়, কারণ লায়ারির যত পুলিশ আছে তারা রহমান ডাকাতের কবজায়। রহমান ডাকাত যদি তাদের বলে প্রাণ দিয়ে দাও, তবে তারা কিছু না ভেবেই প্রাণ দিয়ে দেবে। তো রহমান ডাকাত যদি তাদের বলে আমার প্রাণ নিয়ে নাও, তবে এটি তাদের জন্য কত সহজ হবে। তাই আমি যদি লায়ারিতে যাই তবে আমার লায়ারির জন্য একটি আলাদা টাস্ক ফোর্স চাই, যার ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার সম্পর্কেও কেউ জানবে না। আমি কি করছি তা কাউকে বলার দরকার হবে না, এমনকি আপনাকেও না। আর যদি এমনটা হয় তবেই সে পুরো লায়ারি সাফ করবে, যার জন্য এমএলএ জামিল রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি অজয় সানিয়ালের কাছে সব খবর পৌঁছাচ্ছিল, এবং সম্প্রতি একটি খুব বড় খবর তার কাছে পৌঁছেছে। ব্যাপারটা হলো খানানি ব্রাদার্সের কাছে জাল নোটের প্লেট পৌঁছে গিয়েছে, এবং এখন তারা 500 ও 1000 টাকার জাল নোট বানাতে পারবে। এই প্লেট তারা দুবাই থেকে পেয়েছে, কারণ ভারতেরই কিছু মন্ত্রী এই প্লেট বিক্রি করেছে, তাও খানানি ব্রাদার্সকে। সাথে তারা 3 অক্টোবরের হামলার ব্যাপারেও খুব ভালো করে জানো যে এই হামলা নৌকার মাধ্যমে অর্থাৎ সমুদ্রপথে হতে চলেছে, এবং তারা হয় গুজরাট অথবা পাঞ্জাব কিংবা মুম্বাই আসতে চলেছে। আগে আমরা দেখি যে হামজা এবং উজাইর মেজর ইকবালকে অস্ত্রের ডেলিভারি দেওয়ার জন্য যায়। তাদের সাথে রহমান ডাকাতও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তার ছেলের পেটে ব্যথা হতে শুরু করে, তাই সে হাসপাতালে যেতে লাগে। অন্যদিকে আমরা দেখি হামজা এবং উজাইর মেজর ইকবালের কাছে পৌঁছে যায় এবং অস্ত্র দিয়ে দেয়। যখন অস্ত্র ডেলিভারি হলো তখন এখানে মেজর ইকবাল হামজাকে একটি কথা বলে। সে বলে যে 3 অক্টোবর ভারতে একটি হামলা হওয়ার কথা ছিল, কিন্তু সেই হামলার ব্যাপারে ভারত জানতে পেরে গিয়েছে, এবং সেই খবরের উৎস বা খবরই সম্পর্কেও আমরা এখন জানতে পেরে গিয়েছি, যার ফলে মেজর ইকবাল তাকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলে। হামজা এই সব কিছু নিজের চোখে দেখছিল, কিন্তু সে এখানে কিছু করতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি রহমান ডাকাতকে যে নিজের ছেলেকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল নিজের স্ত্রীর সাথে, কিন্তু তখনই মাঝ রাস্তায় রহমান ডাকাতের উপর হামলা হয়ে যায়। এই হামলা অন্য কেউ নয়, বরং এসপি চৌধুরী আসলাম করেছিল, কারণ সে তো ও তো পেতেই বসেছিল যে কখন রহমান ডাকাত একা হবে আর কখন সে হামলা করবে। এসপি চৌধুরী আসলামের কাছে এটি খুব ভালো সুযোগ ছিল, তাই সে হামলা করে দেয়। সবাইকে মারার পর এখন রহমান ডাকাত নিজের সন্তান এবং স্ত্রীর সাথে সেখানে ছিল। যদি সে সারেন্ডার না করত তবে তার পুরো ফ্যামিলি মারা যেত। তাই রহমান ডাকাতকে এখানে সারেন্ডার করতে হয়। সারেন্ডার হওয়ার পর এসপি চৌধুরী আসলাম তাকে খুব নৃশংসভাবে মারে। কিন্তু এখন এই খবর হামজা এবং উজাইরের কাছে পৌঁছে গিয়েছিল, এবং তারা খুব ভালো করে জানে যে এসপি চৌধুরী আসলাম তাকে এনকাউন্টার করবে। তো হামজাকে এখন যে কোনো মূল্যে রহমান ডাকাতকে বাঁচাতে হতো। তখনই হামজা জানতে পারে যে ঘরেরই কোনো লোক রহমান ডাকাতের ছেলেকে ওষুধ দিয়েছে, যার কারণে তার পেটে ব্যথা হয়েছিল। আসলে সেই লোকটি গদ্দারি করেছে। সে 40 বছর ধরে তাদের জন্য কাজ করছিল, কিন্তু এখন কিছু টাকার লোভে সে গদ্দারি করেছে, যার কারণে হামজা তাকে খুব মারধর করে এবং তার মুখ থেকে সব কথা বের করে নেয়। যদিও সে বিশেষ কিছু জানত না,
কিন্তু সে লায়েরি টাস্ক ফোর্সের অফিসের ব্যাপারে জানত। তো হামজা ও উজাইর নিজের পুরো গ্যাংয়ের সাথে সেখানে পৌঁছে যায় এবং তাদের ওপর হামলা করে দেয়। সেই সব লোকেদের তারা উল্টো ঝুলিয়ে দিয়েছিল এবং AEVDOT হামজা এসপি চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়েছিল। এটি দেখে এসপি চৌধুরীকে এখন তার কথা মানতে হয় এবং তাকে এখন রহমান ডাকাতকে ছাড়তে হবে। হামজা আরও একটি কৌশল অবলম্বন করেছিল, যেখানে আলিনা চুপি চুপি নিজের ঘরে একটি ভিডিও রেকর্ড করেছিল, যে ভিডিওতে তার বাবা জামিল, এসপি চৌধুরী এবং আরশাদ পাপ্পু রহমান ডাকাতকে মারার কথা বলছিল। কিন্তু AEVDOT দেখার পরেও এসপি চৌধুরীর কিছু হয়নি। তবে যখন এসপি চৌধুরী নিজের টাস্ক ফোর্সের অফিসারদের উল্টো ঝোলানো অর্ধমৃত অবস্থায় দেখল, তখন এসপি চৌধুরী মানল এবং সে রহমান ডাকাতকে ছেড়ে দিল। রহমান ডাকাত প্রায় মারাই যেতে বসেছিল, এসপি চৌধুরী তাকে মেরেই ফেলত, কিন্তু সঠিক সময় রহমান ডাকাত বেঁচে গেল, তাও হামজার কারণে। তো কিছুদিন সবকিছু নর্মাল ছিল, কিন্তু তখনই আমরা জানতে পারি যে 2009 সালে 26/11 তাজ হোটেলে হামলা হয়ে গেল এবং এই হামলা মেজর ইকবাল করিয়েছিল। হামলা করানোর পর তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল এবং সবাই আনন্দ করছিল, যেন তারা খুব বড় কোনো কাজ করেছে। বালুচিস্তান থেকে যে অস্ত্র তারা নিয়ে এসেছিল, সেই সব অস্ত্র দিয়েই তারা তাজ হোটেলে হামলা করেছিল। এটি দেখে হামজা পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না যে হঠাৎ করে এই সব কিভাবে হয়ে গেল এবং সে এই সব খবরের হদিশ কিভাবে পেল না। হামজার রক্ত টকবক করছিল, তার খুব রাগ হচ্ছিল, মন চাইছিল যেন সে সবাইকে মেরে ফেলে। কিন্তু ওসমান ভাই তাকে বোঝালেন যে আমরা এমনটা করতে পারি না, কারণ যদি সে ভুল করে ধরা পড়ে যায় তবে এত বছরের পরিশ্রম বিফলে যাবে এবং নতুন কোনো অ্যাসেট তৈরি করতে অনেক সময় লাগে। এখন কিছুদিন পর আমরা দেখি যে রহমান ডাকাত নিজের নতুন পার্টি অ্যানাউন্স করে, যা দেখে জামিল অবাক হয়ে গিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে এবার তার অস্তিত্ব শেষ হতে চলেছে এবং লায়ারের উপর এখন রহমান ডাকাত আইনগতভাবে হুকুমত করবে। এটি দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, কারণ এখন তার কাছে কোনো পাওয়ার থাকবে না। কিন্তু হামজাও খুব ভালো করে জানে যে এখন জামিলকে কিভাবে ব্যবহার করতে হবে, তাই সে আলিনার সাহায্য নেয় এবং আলিনাকে দিয়ে বলিয়ে জামিলকে নিজের বাড়িতে ডাকে। হামজা জামিলকে বলে যে আজ পর্যন্ত তুমি যত লোকের ওপর ভরসা করেছ তারা সবাই এমন লোক ছিল যে তারা যদি রহমান ডাকাতকে মেরেও ফেলত, তাও লায়ারিতে তারা নিজেরাই হুকুমত করত। তোমাকে এমন মানুষের ওপর ভরসা করতে হবে যে তোমার নিজের লোক। তো এখন হামজা জামিলের সাথে হাত মিলিয়ে নেয় এবং এখন তারা রহমান ডাকাতকে শুধু ধ্বংস করতে চলেছিল। কিন্তু তার আগে আলিনা ও হামজার বিয়ে দেওয়া হয়, কারণ তারা একসাথে তো থাকত, কিন্তু তাদের বিয়ে হয়নি, তাই তাদের বিয়ে খুব ধুমধাম করে দেওয়া হয়। এই বিয়েতে সবাই এসেছিল, অর্থাৎ রহমান ডাকাত, খানানি ব্রাদার্স, এমনকি ISI প্রধান মেজর ইকবালও এসেছিল। তারা এখানেই থেকে সামনের প্ল্যানিং করতে থাকে। তারা সবাই নেশায় চড়ছিল, তাই এখানে হামজা তাদের কাছে চলে আসে। এখন মেজর ইকবাল বলে যে পরবর্তী টার্গেট শীঘ্রই করতে চলেছে, যা 15 আগস্টের আশেপাশে থাকবে এবং তাদের অস্ত্রও শীঘ্রই প্রয়োজন হবে, যার জন্য রহমান ডাকাতও হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু সবাই নেশায় চড়ছিল, তাই এখানে হামজা 9 আগস্টের ডেট ফাইনাল করেছিল, যে দিন সে বালুচ থেকে অস্ত্র নিয়ে আসতে চলেছিল। এখন সেই দিনও এসে যায় যখন 9 আগস্ট ছিল এবং আজই অস্ত্রের ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু এর ব্যাপারে রহমান ডাকাত জানত না এবং উজাইরও জানত না। এই কথা শুধু এবং শুধুমাত্র হামজা জানত। হামজা যখন এই কথা উজাইরকে বলল, উজাইর তখনই সেই অস্ত্র নেওয়ার জন্য বালুচ পৌঁছে গেল। অন্যদিকে রহমান ডাকাত ওয়াটার সাপ্লাই পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করেন, কিন্তু এখন তাদের সাথে শুধু হামজা এবং আরও কিছু লোক ছিল। তো এখন তারা সেই জায়গা থেকে ফিরতে থাকে এবং রহমান ডাকাতের সাথে 2জন লোকের সাথে হামজা ছিল। হামজা গাড়ি চালাচ্ছিল এবং তখনই আমরা দেখি যে এসপি চৌধুরী, হামজা এবং জামিল মিলে একটি প্ল্যান বানিয়েছে যে তারা রহমান ডাকাতকে জনমানবহীন জায়গায় নিয়ে আসবে এবং তাকে মেরে ফেলবে। এই সব প্ল্যানিং হামজাই করেছিল, কিন্তু রহমান ডাকাতকে সেই জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই সমস্যা হামজার ছিল। এখন রহমান ডাকাত এবং বাকি 2জনের ঘুম চলে আসে, তো হামজা তখনই সেই জঙ্গলের রাস্তা দিয়ে তাদের নিয়ে যেতে থাকে। অন্যদিকে এসপি চৌধুরী পুরো প্রস্তুতিতে ছিল যে যেমনই এরা আসবে তারা এদের নৃশংসভাবে মেরে ফেলবে। কিন্তু তখনই রহমান ডাকাতের সন্দেহ হয়ে যায় যে হামজা তাদের ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এবং থামতে বললেও থামছে না, যার ফলে গাড়ির মধ্যেই তাদের মধ্যে জবরদস্ত ফাইট হয় এবং এখন হামজার মনে হতে থাকে যে হয়তো সে বেশি দূর যেতে পারবে না, তাই সে মাঝ রাস্তায় গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অ্যাক্সিডেন্টের পর হামজা তখনই গাড়ি থেকে বেরিয়ে